হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু কম ভালো আছো তারা এই ভিডিওটা দেখার পর মন অবশ্যই ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো ফাইনালি এত দিনের অপেক্ষার অবসান হয়েছে এবং এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ HRB থেকে আমাদের মেডিকেল টেকনোলজিস্টের বিভিন্ন ক্যাটাগরির যে রিক্রুটমেন্ট সেই অ্যাডভার্টাইজমেন্টটা ফাইনালি পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের মেডিকেল টেকনোলজিস্টের মধ্যে ডায়ালিসিস, পারফিউশনিস্ট, রেডিওথেরাপি, ইইজি, ইএমজি, এগুলো ক্যাথ ল্যাব, আরডি, ইসিজি, এই যে ট্রেডগুলো আছে এইগুলোরই ভ্যাকেন্সি বেরিয়েছে। আমাদের যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের যেটা ল্যাবের আছে সেটার আপডেট এখন এই মুহূর্তে কিছু নেই এই কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে প্রিভিয়াস যে ইন্টারভিউটা সেটা এখনও ক্লিয়ার হয়নি। ওকে, তো একটা ইন্টারভিউ শুধুমাত্র ফার্স্ট লটের ইন্টারভিউটা নেওয়া হয়েছে, এখনও সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ পর্যন্ত বাকি আছে। প্লাস তার সাথে আরও যেটা 132টার যেটা একটা ছোটো ভ্যাকেন্সি ছিল, তো সেটারও এখনও কোনো আপডেট নেই। তো এইগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করার পরেই আমাদের যে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি, তো সেটার কিন্তু নোটিফিকেশান আউট হয়ে যাবে। তো তোমাদের মন খারাপ করার কিছু নেই, খুব তাড়াতাড়ি এটা ক্লিয়ার করে নতুন নোটিফিকেশান বেরোবে, কারণ এখন পরপর দেখবে এখন বেরোতেই থাকবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টদের জন্যই বলছি আমি। নেক্সট ব্যাক টু ব্যাক ভিডিও আসবে এই সপ্তাহটা গোটাটা। তোমরা হচ্ছে যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই করে, প্লাস বেল নোটিফিকেশানটাতে যেন অল প্রেস থাকে সেটা একটুখানি কনফার্ম করে নিও। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও, কারণ ব্যাক টু ব্যাক ভিডিও যেমন আমি বললাম আসতে থাকবে, কারণ এখন অনেকগুলো ভ্যাকেন্সি আছে এবং আমি পুরো ভিডিও ডিটেলসে বলবো। তার সাথে তোমরা যারা PDF চাইছো অবশ্যই টেলিগ্রামে গিয়ে জয়েন করে যাও। প্রত্যেকটা ভিডিওর 1 থেকে 2 দিন পর আমি ওখানে দিয়ে দিই PDFটা, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, তো অনেক বকবক করা হয়ে গেল, চলো আসল যে ভিডিওটা আছে সেটার দিকে এবারে যাওয়া যাক। তো যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটা দেখো, এখানে দেখতেই পাচ্ছ তোমরা বড় করে এখানে লেখা আছে মেডিকেল টেকনোলজিস্টের জন্য ডায়ালিসিস, পারফিউশনিস্ট, রেডিওথেরাপির, ইইজি অথবা ইএমজি, মানে ইইজি ইএমজি দুটোরই, ক্যাথ ল্যাব, আরডি আর ইসিজি, এইগুলোর ভ্যাকেন্সি বেরিয়েছে। কবে থেকে শুরু হচ্ছে সেটা একবার বলে দিই। দেখো ওয়েবসাইটটা তো তোমরা জানোই, তাও একবার দেখে নাও, www.hrb.gov.in। ঠিক আছে, এখানে হচ্ছে 13 আগস্টের 13 তারিখ থেকে স্টার্ট হবে 10টা AM থেকে, অর্থাৎ এখনও পর্যন্ত পোর্টালটা অনলাইন হয়নি। 13 তারিখ থেকে হবে। ভিডিওটা আজকে আমি শ্যুট করছি 8ই আগস্ট, 9 তারিখে তোমরা পেয়ে যাবে। তো তারপর হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত এটা চলবে। ঠিক আছে, তো অনেকটাই সময় আছে, অত তাড়াহুড়ো করার কিছু নেই। আবার বলবো যে খুব একটা লেটও করো না, কারণ হচ্ছে যে মাঝে যদি সার্ভারের প্রবলেম হয় তখন কিন্তু সমস্যায় পড়তে পারো। ঠিক আছে, তো যত তাড়াতাড়ি পারবে ডকুমেন্টস রেডি করে রাখবে। সবার জন্যই বলছি, যারা অলরেডি কন্ট্যাকচুয়ালে আছো তারা আপডেটেড ভার্সনের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই বার করে রাখবে। এটা সবার কান কামড়ে আমি বলে দিচ্ছি, কারণ এক্সপিরিয়েন্সটা অনেকটা ম্যাটার করে। কারণ এখানে নাম্বারের শুধুমাত্র অনলি মার্কসের বেসিসে হবে, শুধুমাত্র 15 নাম্বার ইন্টারভিউয়ে, বাকি সব কিছুই আছে টোটাল মার্কসের বেসিসে। তো তোমাদের চিন্তা করার সেরকম কিছু কারণ নেই, রিটেন দিতে হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে হলে মানে প্রিপারেশন নিলেই হবে। ওকে, তো এখানে দেখো পে স্কেলটা একটুখানি বলে দিই। বেসিক পে হচ্ছে যে 28,900 টাকা অ্যাট এন্ট্রি পয়েন্ট অ্যাট লেভেল 9। এটা হচ্ছে রোপার রুল 2019 অনুযায়ী, এটা চেঞ্জ হয়েছে। আমাদের বেলায় এটা আলাদা ছিল, এখন যেহেতু বেসিক পেটা বাড়িয়ে দিয়েছে তো সেই জন্য বাকি অ্যালাউন্সগুলো আর কি সেরকমভাবে অ্যাডজাস্ট করা আছে। পে স্কেল বলে এখানে কিছু নেই, একবার বেসিক পে ফিক্সড করা আছে, তারপর বাকি অ্যালাউন্সগুলো আছে। ওকে, তো এটা মোটামুটি তোমরা যদি জানতে চাও যে স্যালারি কত হবে, আমি একটা অ্যাপ্রক্স তোমাদের ধারণা বলে দিচ্ছি। 49,500 সামথিং, মানে হচ্ছে ওই তোমাদের অ্যাট স্টার্টিংয়ে তোমরা 38 থেকে 39 এরকম রেঞ্জের মধ্যে স্যালারি পাবে। ওকে, তো দেখো এবারে বাকি যে কত ভ্যাকেন্সিগুলো আছে সেটা একটুখানি বলে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে দেখো মেডিকেল টেকনোলজিস্ট, এই যে পুরো রো বরাবর আছে এটা তোমরা দেখতে পাবে, পোস্ট লেখা আছে এখানে মেডিকেল টেকনোলজিস্ট ক্যাথ ল্যাব গ্রেড 3, এখানে আছে ডায়ালিসিস, এখানে আছে ইসিজি, এখানে ইইজি ইএমজি, পারফিউশনিস্ট, আর এখানে আছে তোমার রেডিওলজি থেরাপির, আর একটা হচ্ছে আরডি। ঠিক আছে, রেডিওথেরাপি আর একটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট আরডি। তো এরকম বরাবর যে ভ্যাকেন্সিগুলো আছে এইগুলো দেখতে থাকবে। ঠিক আছে, এটা এইরকমভাবে আমি বলবো, সেরকমভাবে তোমরা দেখতে থাকবে। দেখো নেক্সট হচ্ছে এখানে কি আছে, মেরিটাল স্ট্যাটাস অল, অর্থাৎ
কোনো কিছু সমস্যা নেই, ম্যারিড হও আনম্যারিড হও কোনো প্রবলেম নেই, সবাই অ্যাপ্লাই করতে পারবে, জেন্ডার মেল ফিমেল উভয়েই অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। তো নেক্সট হচ্ছে দেখো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কতগুলো আছে। প্রথমে ক্যাথ ল্যাবের জন্য বলছি 4টে ভ্যাকেন্সি, ডায়ালিসিসের জন্য 2টো আছে, এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে ইসিজির জন্য 92টা ভ্যাকেন্সি আছে। নেক্সট হচ্ছে ইইজি ইএমজির জন্য 4টে আছে, পারফিউশনিস্টের জন্য 4টে আছে, তারপরে এখানে হচ্ছে তোমাদের রেডিওথেরাপির জন্য 12টা, আর একটা হচ্ছে আরডি অর্থাৎ রেডিওলজি, যেগুলো হচ্ছে যে ইউএসজি এক্স রে টেকনিশিয়ান বা সরি টেকনোলজিস্ট, তো তাদের জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে 119টা, ওকে। তো এখানে হচ্ছে টোটাল 237টা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি আছে আনরিজার্ভের জন্য, সবগুলো মিলিয়ে আনরিজার্ভ আছে 237টা। এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। নেক্সট দেখো বাকি এখানে আর কিছু নেই, এখানে আবার এসসিতে আছে, দেখো এসসিতে 2টো, যেমন আমি পরপর বলেছিলাম। প্রথমটা কিসের ছিল দেখে নাও একবার তোমরা, এই যে ক্যাথ ল্যাব ডায়ালিসিস, এরকম পরপরভাবে বলতে যাব। তো এখানে ক্যাথ ল্যাবের জন্য হচ্ছে যে 2টো, এখানে আছে ডায়ালিসিস একটা। আবার দেখো অ্যাগেন এখানে ইসিজির জন্য এসটি ক্যাটাগরির জন্য এখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভের জন্য তো 92টা বললাম। তারপরে দেখো এখানে আবার 48টা আছে এসসি ক্যাটাগরির জন্য, ওকে। তারপরে ইজি এখানে 3টে আছে, বাকিদের ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো একটু কমই আছে, শুধুমাত্র ইসিজি আর হচ্ছে যে তোমার রেডিওলজি, এই দুটো কিন্তু ভ্যাকেন্সিটা খুব ভালো রকমের রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো টোটাল 125টা আছে এসসি ক্যাটাগরির জন্য সব মিলিয়ে, অর্থাৎ সব তোমার ক্যাটাগরিগুলো মিলিয়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো এখানে আবার আছে এসটির জন্য দেখো এখানে ইসিজিতে 13টা আছে, বাকি এখানে দেখো একটা করে আছে, এখানে ছিল ক্যাথ ল্যাব আর ডায়ালিসিস সম্ভবত। আবার দেখো এখানে আরডিতে দেখো বেশি আছে 17টা, আর বাকি এগুলো একটু আমার মনে পড়ছে না, একটু দেখে নিও তোমরা। তো টোটাল হচ্ছে 36টা আছে টোটাল এসটি ক্যাটাগরির জন্য। নেক্সট হচ্ছে ওবিসি এর জন্য দেখো এখানে একটা আছে, আর এখানে হচ্ছে 22টা ইসিজির, আর হচ্ছে 29টা হচ্ছে এখানে আরডি, টোটাল হচ্ছে 58টা। তারপরে দেখো এখানে ওবিসি বি এর জন্য আছে, ওবিসি বি এর জন্য একটা আছে, এখানে 16টা ইসিজি আছে, 20টা আছে আরডি, তো টোটাল এখানে 42টা পোস্ট আছে ওবিসি বি এর জন্য সব মিলিয়ে, ঠিক আছে। তো এরকমভাবে ইডাব্লিউএস এর জন্য দেখো একটা 22টা আছে, আর এখানে 29টা আছে, এখানে 3টে আছে, একটা এরকমভাবে রয়েছে, 58টা আছে। তো টোটাল যদি আমরা দেখি তাহলে কি হবে, টোটাল এখানে আছে 10টা ভ্যাকেন্সি, ঠিক আছে। এটা আমি একটুখানি জুম আউট করে দিচ্ছি, দেখো দেখে বুঝতে পারবে। তো এখানে এই দেখো এই যে লাইন বরাবর আছে, অর্থাৎ ক্যাথ ল্যাবের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 10টা। তারপরেরটা ছিল ডায়ালিসিসের জন্য আছে 5টা, ইসিজির জন্য টোটাল ভ্যাকেন্সি 222টা, আর এখানে হচ্ছে 287টা আছে আরডির জন্য, আর বাকি এগুলো তোমরা দেখে নিও কোনটার কি আছে। দিয়ে সব কিছু মিলিয়ে 580টা ভ্যাকেন্সি টোটাল বেরিয়েছে, 580টা টোটাল, ঠিক আছে। তো এই হচ্ছে যে ভ্যাকেন্সির যে তোমার ভাগগুলো ছিল কোন ইয়েতে ক্যাটাগরিতে কী আছে সেটা। নেক্সট হচ্ছে দেখো সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস তোমার কোয়ালিফিকেশান, যেটা নিয়ে বারবার কেস হয়েছে, বিভিন্ন ট্রেডের জন্য কেস হয়েছে কোয়ালিফিকেশানটা। তো কোয়ালিফিকেশানটা তোমরা একটু ভালো করে দেখে নিও। যারা আমাকে বারবার কমেন্ট করো দিদি আর্টস থেকে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো, তো পরিষ্কারভাবেই আমি যদি উত্তরটা দিই, আর্টস থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। অনলি শুধুমাত্র সায়েন্স থেকে যারা পাস আউট করেছো তারাই করতে পারবে। তোমরা অযথা ফর্ম ফিল আপ করে মানে পরে ক্যান্সেল হয়ে যাবে, তোমার ফিজটা যাবে, মন খারাপ হবে, সেটা তো আলাদা ব্যাপার। তো সব কিছু তোমরা দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোয়ালিফিকেশান এখানে এইচএসে সায়েন্স চাইছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে। তো তোমরা আর্টসটা কোনোভাবেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই যদি করেও ফেলো কোনো কারণে, তোমাদের কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু ক্যান্সেল হবে। তো যদি তোমরা কেউ মনে করো যে না তাও চান্স নেব, তোমরা করতেই পারো, আমার এখানে না বলার কিছু নেই, কিন্তু সেই মেন্টালি প্রিপারেশনটা নিয়ে রেখো, কারণ পরবর্তীকালে এতটা প্রসেস এগিয়ে যাওয়ার পর কিন্তু তখন এই ক্যান্সেল হয়ে গেলে ব্যাপারটা খুবই খারাপ লাগে। তো সেই ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। দেখো কোয়ালিফিকেশন এখানে কি বলছে, এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে তোমাদেরকে সায়েন্স স্ট্রিম থাকতে হবে এবং এই 3টে সাবজেক্ট মাস্ট থাকতেই হবে। তারপরে হচ্ছে 2 year ডিপ্লোমা কোর্স ইন মেডিকেল টেকনোলজি ইন দ্য কনসার্ন সাবজেক্ট রিকগনাইজড বাই দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ হচ্ছে যেই ট্রেডের আছো আর কি, মানে হচ্ছে ডায়ালিসিস যার ক্যাটাগরি আছে, যে আরডিতে আছে, যে হচ্ছে যে ইইজিতে আছে, তো তাদের রেসপেক্টিভ যে ফিল্ড আছে সেখানে তোমাদের 2 বছরের ডিপ্লোমা লাগবে এবং সেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে হতে হবে, অথবা ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল কাউন্সিল অর কন্ডাক্টেড বাই রিকগনাইজড ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড টু এনি রিকগনাইজড ইউনিভার্সিটি
তাহলেই হবে, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের হতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। নেক্সট হচ্ছে অথবা ব্যাচেলার ডিগ্রি যদি করে থাকো মেডিকেল টেকনোলজির ওপর, তাহলে কি করতে হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এনি ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা অবশ্যই সেই ইউনিভার্সিটিটাকে অথবা ইনস্টিটিউটটাকে ওয়েস্ট বেঙ্গল হেলথের আন্ডারে রিকগনাইজ থাকতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কোয়ালিফিকেশান, এখানে আর ক্লিয়ার করে বলার কিচ্ছু নেই, পরিষ্কার ভাষায় হচ্ছে তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে এইচএস পাস আউট হতে হবে সায়েন্স স্ট্রিমে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে। নাম্বার 2 হচ্ছে যদি ডিপ্লোমা করে থাকো তাহলে সেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল অথবা ওয়েস্ট বেঙ্গলের প্যারামেডিক্যাল কাউন্সিলের আন্ডারে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে হতে হবে। থার্ড নাম্বার, যদি ব্যাচেলার হয়ে থাকে তাহলে হচ্ছে যে কোনো ইনস্টিটিউট ইউনিভার্সিটি সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হেলথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রিকগনাইজড থাকতে হবে। এই তিনটে ব্যাপার ক্লিয়ার করে দিয়েছি। ভিডিওটা লং হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ডিটেলসে না জানলে বারবার তোমরা মানে প্রশ্ন করো আমাকে, আর প্রশ্ন করা তোমরা করতেই পারো কমেন্টে, কিন্তু কনফিউশনটা ক্লিয়ার হওয়াটা আগে দরকার, তবেই তোমরা ঠিকঠাকভাবে মানে সঠিক উপায়ে আর কি অ্যাপ্লাইটা করতে পারবে। এজটা দেখে নাও, এজটা হচ্ছে নট লেস দেন 21 বছর, অর্থাৎ 21 বছরের নিচের কিন্তু ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না, আর মোর দেন 39 ইয়ার্স অর্থাৎ 39 বছরের বেশি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না। এটা অবশ্যই 1 জানুয়ারি অফ দ্য ইয়ার হুইচ ইজ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড, অর্থাৎ হচ্ছে 1 জানুয়ারি মানে 1/1/2025 অনুযায়ী এই বয়সটা তোমাদেরকে হিসাব করতে হবে। যদি 2021-এর কম হয় তাহলে করতে পারবে না, আর 39-এর বেশি হয়ে গেলে করতে পারবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা গেল। এটা হচ্ছে নর্মাল যে ফর্ম্যাট, সেটা অবশ্যই এখানে এজের রিল্যাক্সেশন আছে, সেটা আমি পরে বলছি তোমাদেরকে। তো এখানে ফিজটা একটু দেখে নাও, ফিজটা 210 টাকা ন্যূনতম ফিজ। যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টে দেখেছো যতগুলো 3000 2000 টাকা ফিজ, সেরকম কোনো ব্যাপার নেই, 210 টাকা মাত্র ফিজ তোমাদের লাগবে, যেটা অবশ্যই তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। কোনো রকমের মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট অথবা ক্যাশ কিন্তু নেওয়া হবে না। ওকে, তো নেক্সট হচ্ছে দেখো এখানে আমি যে এজের যে তোমার স্ল্যাবটা আছে সেটা একটু বলে দিই, যে রিল্যাক্সেশনটা আছে আনডিজার্ভদের জন্য কোনো রকমের ছাড় পাবে না। শিডিউল কাস্ট যদি হয় তাহলে 5 বছরের পাবে, শিডিউল ট্রাইব হলে 5 বছর, ওবিসি এ হলো 3 বছর, ওবিসি বি 3 বছর, আনডিজার্ভ পিডাব্লিউডি যদি হয়ে থাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাহলে 6 বছর, এসসি পিডাব্লিউডি যদি হয়ে থাকে তাহলে হচ্ছে 6 বছর, ইডাব্লিউএসের জন্য কোনো ছাড় পাওয়া যাবে না, ঠিক আছে। আশা করছি এই জিনিসটাও ক্লিয়ার করা হয়ে গেছে তোমাদের সাথে। এবার হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন কিছু আছে, সেটা তোমাদেরকে বলে দেওয়া দরকার, অর্থাৎ কীভাবে সিলেকশনটা হবে, মোড অফ সিলেকশন, ঠিক আছে। যেহেতু কোনো রিটেন এক্সাম দিতে হচ্ছে না, নো রিটেন, অনলি ইন্টারভিউ তোমাকে দিতে হচ্ছে, শুধুমাত্র প্রিপারেশন নেবে ইন্টারভিউয়ের জন্য, কোনো রকমের রিটেনের জন্য অর্থাৎ এমসিকিউ এর ঝামেলা মিটে গেছে, শুধু ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবে। আর বাকি হচ্ছে অ্যাকাডেমিক স্কোরের ওপর 75, এক্সপিরিয়েন্সের ওপর 10, আর ইন্টারভিউর ওপর 15 নাম্বার। শুধুমাত্র এই নাম্বারটা তোমাদের হাতে আছে, বাকি কোনোটাই তোমাদের হাতে নেই, ঠিক আছে। 15 নাম্বারের মধ্যে তুমি সর্বোচ্চ যত তুলতে পারবে সেটাই হচ্ছে তোমার প্লাস পয়েন্ট হবে, কারণ এক্সপিরিয়েন্সে তোমাদের কোনো হাত নেই, যেদিন থেকে পাস আউট করেছো আর আজকের ডেট পর্যন্ত কাউন্ট হবে, ওখানে তুমি এক্সট্রা বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। অ্যাকাডেমিক স্কোরেও সেম, এখানে তোমার কোনো হাত নেই, যেটা আছে তুমি অলরেডি পেয়েছো সেটার ওপরই কাউন্ট হবে। সো ফোকাস করো ইন্টারভিউয়ের মার্কসের ওপর, তাছাড়া কোনো রাস্তা নেই আর কি, ঠিক আছে। মানে তুমি চাইলেও কিছু করতে পারবে না। যদি রিটেন টেস্ট হতো তাহলে সেই ক্ষেত্রে কী হতো, তাহলে একটা মানে তোমার এখন তুমি কতটা প্রিপারেশন নিচ্ছ, কতটা তুমি ডিপলি পড়ছো, সেইগুলোর ওপর অনেকটা নাম্বার যেহেতু ক্যারি করে, মানে পুরো নাম্বারটা, সেক্ষেত্রে তোমার একটা মানে যদি তুমি আগেও তোমার স্কোর ঠিকঠাক ছিল না হয়তো, বা অ্যাকাডেমিক স্কোর খুব একটা ভালো নয়, কিন্তু এখন যদি তুমি বেটার পারফরমেন্স দিতে পারো সেই ক্ষেত্রে তোমার একটা গোল্ডেন চান্স থাকে, কিন্তু এখানে সেই ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে না, ঠিক আছে। তো তারপরে দেখো কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়ার এখানে কিছু বলা আছে, যে কোথায় কত পেলে তুমি কত নাম্বার পেতে পারো, ঠিক আছে। এইচএসের ওপর যেটা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ওপর টোটাল হচ্ছে 25 নাম্বার আছে এখানে, এটা হচ্ছে কত পার্সেন্টেজ পাচ্ছ সেই অনুযায়ী সর্বোচ্চ 25 নাম্বার তুমি পেতে পারো। ব্যাচেলার ডিগ্রিতে এখানে হচ্ছে যে 50, এই অনুযায়ী তোমার কত মানে কোন গ্রেডে পাচ্ছ, ফার্স্ট মানে কি বলে ওটাকে গ্রেড এ গ্রেড বি এরকম করে যাদের থাকে আর কি সেরকম, আর বাকি হচ্ছে যে ওই পার্সেন্টেজেরই ব্যাপার আর কি, ঠিক আছে। এই মুহূর্তে মনে পড়ছে না আমার টার্মটা, যাই হোক। তারপর হচ্ছে যে ডিপ্লোমা কোর্স যেটা হচ্ছে ডিএমএলটির ওপর হচ্ছে সর্বোচ্চ 40 নাম্বার আছে, অর্থাৎ এই যে এখানে দুটো ডিএমএলটি আর ব্যাচেলারের মধ্যে 10 নাম্বারের ডিফারেন্স থাকছে, ঠিক আছে। যারা ব্যাচেলার করেছো তাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা 10 নাম্বার বেশি পাবে,
ঠিক আছে, যারা ডিএমএলটি করেছে তাদের তুলনায়। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ওপর এই যে সর্বোচ্চ 10 নাম্বার আছে। এবারে হচ্ছে তোমার স্ল্যাবটা দেওয়া আছে, দেখো কতদিন, 24 মাস, অর্থাৎ হচ্ছে 2 বছর যারা করেছো, লেস দ্যান 2 বছর তাদের জন্য 2 নাম্বার, যারা তারপরে 36 মাস করেছো তাদের লেস দ্যান 36 মাস তারা হচ্ছে যে 4 নাম্বার, এরকম করে সর্বোচ্চ 5 বছর যারা করেছো, গ্রেটার দ্যান 5 ইয়ার্স যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা হচ্ছে পুরোপুরি 10 নাম্বার পাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এখানে আর কি আছে একটু বলে দিই। হ্যাঁ, এখানে একটা জিনিস, এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা একটু দেখে নাও। Candidates are requested to upload the mark sheet including supplementary marksheet। যারা সাপ্লি পেয়েছো, অর্থাৎ হচ্ছে যারা মানে পাতি বাংলা ভাষায় যদি বলতে যাই, কোনো একটা সাবজেক্টে হয়তো তোমার পাস মার্কসটা ওঠেনি, তো সেই ক্ষেত্রে সাপ্লির যে মার্কশিট আছে সেটাকেও তোমাদের আপলোড করতে হবে। তো নেক্সট বার তোমরা আবার দিয়ে ক্লিয়ার করতে পেরেছো, তো সেই ক্ষেত্রে যে সাপ্লির মার্কশিট আছে সেই মার্কশিটও তোমাদেরকে আপলোড করতে হবে। ওকে, এটাতে মানে খারাপ ভাবার কিছু নেই, এটা করতে হয় আর করতে হবেও, এদের ইনস্ট্রাকশন। ইফ এনি অ্যালং উইথ দ্য পাস সার্টিফিকেট এইচএস ইকুইভ্যালেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি স্পেস প্রোভাইডেড টু দ্য সেম। আচ্ছা, তো এটাও তোমাদের জায়গা দেওয়া থাকবে যে তোমার এইচএসের যে সার্টিফিকেট সেটা আপলোড করো, সেটাও তোমরা আপলোড করবে এখানে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু জেনারেট এ সিঙ্গেল পিডিএফ, একটাই পিডিএফ করতে বলছে, কন্টেনিং মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট, এই সবগুলো মিলিয়ে একটা পিডিএফ করতে বলছে। ইফ এনি অ্যালং দ্য পাস সার্টিফিকেট এক্সামিনেশন ইকুইভ্যালেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি and then upload the documents, upload marksheet space provided the same। আচ্ছা, তো যদি তোমরা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে একটাই পিডিএফ করবে, যদি কারোর সাপ্লি থাকে তাহলে সেই মার্কশিট আর তোমার যে পাস আউট ক্লিয়ার করে দেওয়ার পর যে মার্কশিটটা হলো সেই মার্কশিটটা মিলিয়ে একটা পিডিএফ করবে। তারপরে এইচএসের যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে যে পাস আউট যে হয়েছো সেই মার্কশিটটা আর সেই সার্টিফিকেটটা কোথায় আপলোড করবে, এই আপলোড মার্কশিটের যে স্পেস আছে সেইখানটাতে তোমরা আপলোড করতে পারো। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড দেন আপলোড দ্য ডকুমেন্টস ইন দ্য আপলোড মার্কশিটের স্পেস, তো এইখানটাতে করতে পারো। আর হচ্ছে মার্কস অবটেন ইন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি উইল বি কনসিডার ফর ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ, এটা তো ক্যালকুলেশনের ব্যাপার হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে ফুল মার্কস কত পেয়েছো সেটা লিখতে হবে, আর হচ্ছে যে কতর মধ্যে পরীক্ষা সেটা লিখতে হবে, কত মার্কস অবটেন অর্থাৎ কত পেয়েছো সেটা লিখতে হবে, এরকম জায়গা দেওয়া থাকবে, সেখানে ফিল আপ করবে প্রপারলি। ঠিক আছে, আর এই দেখো এখানে একটা নোট দিয়েছে, দেখো ব্যাচেলার ডিগ্রি অফ মেডিকেল টেকনোলজি অফ সাবজেক্ট কনসার্ন ফ্রম এনি ইনস্টিটিউট, অথবা এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই জিনিসটা একটুখানি জানি না কেন আমার কাছে একটুখানি লাগছে, এটা নিয়ে আবার কেস না হয়। এখানে দেখো ব্যাচেলার ডিগ্রি যারা করেছো তাদেরটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে করতে হবে, বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে একটা এখানে বারবার করে ওরা নোট ডাউন করছে, জানি না কেন। এর আগেরটাতেও মনে হচ্ছে ছিল যে তোমরা যদি ডিএমএলটি করো সেটা তুমি যে কোনো স্টেটের থেকে করতে পারো, ডিপ্লোমাটা অবশ্যই সেটা হচ্ছে যে গভর্নমেন্টের রিকগনাইজেশন থাকতে হবে, সেটা যে কোনো স্টেটের হোক না কেন, সেটা তো ওরা অ্যালাউ করছে। কিন্তু ব্যাচেলারটা করতে হবে কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের আন্ডারে। ঠিক আছে, কাউন্সিল বলছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিকগনাইজড কোনো ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটের আন্ডারে। তো এই ব্যাপারটা বারবার এরা এত হাইলাইট করছে কেন আমি ঠিক বলতে পারছি না, এটাকে একটুখানি তোমরা নোট ডাউন করো, এটা একটা চিন্তার বিষয়। ঠিক আছে, যারা বাইরে থেকে পড়েছে, মানে বেশিরভাগ হচ্ছে কি যারা ব্যাঙ্গালোর থেকে পড়ে, যেমন হচ্ছে নার্সিং স্টুডেন্ট বলো, বা এখন ব্যাচেলারও প্রচুর করছে, তো তাদের ক্ষেত্রে তাহলে কী সিস্টেম হবে আমার ঠিক জানা নেই, বুঝলে? এটা আমি জানলে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। তো এখানে আর কিছু নেই, এখানে বলছে যে ইন্টার্নশিপ করার পর যে ফাইনাল সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে, এরকম দেওয়া আছে। কি পার্সেন্টেজ আছে, কত হলে কি পাবে সেটাও তোমাদের এখানে বলা আছে, চাইলে তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো। আর এখানে বলার মতন ইম্পর্টেন্ট জিনিস সেরকম কিছু নেই, আমি তো যা বলার জিস্ট বলে দিয়েছি। ডেটটা অবশ্যই মনে রাখবে, কবে থেকে কবে এটা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 13 তারিখ, আগস্টের 13 তারিখ থেকে, লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত, আপ টু 2 PM। ঠিক আছে, দুপুর 2টো পর্যন্ত। তো তার মধ্যে কিন্তু জিনিসগুলো রেডি করো, বিশেষ করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা খুব তাড়াতাড়ি রেডি করো। ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অনেক ইনস্টিটিউট থাকে, অনেকটা লং প্রসেস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশনটাতে একটুখানি ডিলে হয়ে যেতে পারে। তো সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য যখনই ভিডিওটা পাবে তারপর থেকে প্রিপারেশন নিতে শুরু করে দাও। অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবে, আর তার সাথে হচ্ছে যে প্রপারলি ফিল আপ করবে ফর্মটা। যদি কোনো প্রবলেম হয় আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেবো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম, কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে, যে ভিডিওটাকে কিন্তু অনেক অনেক করে শেয়ার করে দিতে হবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।